স্বাগতম সবাইকে। প্রতিদিনের ন্যায় আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। যারা যুক্ত হচ্ছে তাদেরকে ধন্যবাদ। আমাদেরকে একটু সাউন্ড ক্লিয়ার কিনা সেটা জানাবো, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দিব যাতে দ্রুত চলে আসে আর আমরা যাতে দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। আজকে যুক্তিবিদ্যা প্রথম পত্রের সপ্তম অধ্যায় আরোহের আকারগত ভিত্তি নিয়ে আলোচনা করা হবে। বন্ধুদেরকে জানিয়ে দিই যাতে দ্রুত চলে আসে, আমরাও ক্লাসটা দ্রুত শুরু করতে পারবো। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ। বন্ধুদেরকেও জানিয়ে দাও, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আপনারা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, আপনারা একটু আমাদের ক্লাসটা শেয়ার করেন। এর পাশাপাশি আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে একটু দেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে মূলত আমরা যেগুলো পড়ব সেখান থেকে প্রতি বছর 2টা কোয়েশ্চেন আসে, অর্থাৎ আরোহের যে আকারগত ভিত্তি সেখান থেকে আমরা প্রতি বছর 2টা কোয়েশ্চেন ইজিলি কমন পাই। তো আজকের ক্লাসটা যদি আপনারা মনোযোগ সহকারে করেন, আশা করি আপনারা দুটি সৃজনশীল কোয়েশ্চেন প্রশ্ন আপনারা ইজিলি আনসার করতে পারবেন। তো 2026 এবং 2027 সালে যারা পরীক্ষার্থী আছেন সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান এবং একটু চেষ্টা করবেন শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য। আর কি, আপনারা যারা জয়েন হয়েছেন একটু শেয়ার করেন ক্লাসটা। আমরা শুরু করতেছি। আমরা গত ক্লাসে পড়লাম আর যে আকারগত ভিত্তি আছে সেই আকারগত ভিত্তিগুলো আমরা পড়ছি। প্রকৃতির নিয়ম সম্পর্কে আমরা জানছি, এরপর হচ্ছে কার্যকরণ নিয়ম সম্পর্কে আমরা জেনেছি। তা আজকে মূলত যে বিষয়গুলো পড়বো সেগুলো হচ্ছে পরীক্ষায় আসে আর কি, এখান থেকে প্রতি বছর আসে। মানে আজকের ক্লাসটা যদি আপনি বুঝেন তাহলে আপনি হচ্ছে এই 2টা কোয়েশ্চেন আনসার করতে পারবেন। রিক্তা দে বলছে আমার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে? স্যার, আমার আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো দ্রুত। এটা কমেন্টে বলেন আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। শিমু বিশ্বাস, সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা, একটু বলেন আমার সাউন্ড এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত বলেন সবাই, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে আমার কথা?
আমার কথা কি এখন শোনা যাচ্ছে? একটু বলেন তো, যদি শোনা যায় একটু বলেন, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। এখন কি আমার সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু দ্রুত বলেন, সবাই একটু দ্রুত বলেন। যদি শোনা যায় তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। ওকে, আরোহী মজুমদার, প্রিয়ন্তী, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা পড়ব, প্রথম যে বিষয়টা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কার্যক্রম সংক্রান্ত অনুপস্থিতি। অর্থাৎ আমাদের আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে কার্যকরণ সংক্রান্ত অনুপস্থিতি। তো আমরা জানি, আচ্ছা আমাকে একটু বলো, কার্য আগে নাকি কারণ আগে, কোনটা আগে সংঘটিত হয়? কি কারণ আগে সংঘটিত হয় নাকি কার্য? এটা একটু আমাকে বলো তো, দ্রুত কমেন্ট বক্সে বলো। কারণ আগে নাকি কার্য আগে? একটু বলেন, দ্রুত বলেন। কারণ আগে নাকি কার্য আগে? একটু দ্রুত বলেন তো, কোনটা আগে সংঘটিত হয়? কি কারণ সংঘটিত হয় আগে নাকি কার্য সংঘটিত হয়? ওকে, যারা জয়েন হয়েছেন ধন্যবাদ সবাইকে। একটু রেসপন্স করেন, কোন বিষয়টা আগে সংঘটিত হয়, কি কারণ নাকি কার্য? রোমানা সুলতানা, কারণ। ওকে, বাকিরা একটু বলেন দ্রুত। কারণ আগে সংঘটিত হয় নাকি কার্য আগে সংঘটিত হয়? সবাই একটু রেসপন্স করি। আপনারা যদি আমাকে রেসপন্স করেন তাহলে আমার ক্লাস নিতে সুবিধা হবে আর কি। কারণ আগে সংঘটিত হয় নাকি কার্য আগে সংঘটিত হয়? ওকে, অঙ্কিতা দাস বলছে কারণ। ওকে, থ্যাংক ইউ। বাকিরা একটু দ্রুত বলেন, কারণ আগে সংঘটিত হয় নাকি কার্য আগে সংঘটিত হয়, কোনটা? আয়শা আক্তার, কারণ। অঙ্কিতা দেশ, কারণ। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, ক্লাস শেয়ারের পরিমাণ খুবই কম, একটু ক্লাস শেয়ার করেন। প্রভা বড়ুয়া বলছে কারণ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা জানি কারণ হচ্ছে আগে সংঘটিত হয়, কার্য হচ্ছে কি পরে সংঘটিত হয়। তো কার্যকরণ মানে কি? দেখো, কার্যকরণ মানে আমরা জানি প্রতিটি কাজের পিছনে এক একটা কারণ আছে। মানে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা কারণ ছাড়া কি হয় না, সংগঠিত হয় না। শিমু বিশ্বাস, কারণ। কারিনা, কারণ। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাইকে ধন্যবাদ। আমরা জানি পৃথিবীতে যত কাজ আছে, পৃথিবীতে যত কার্য আছে সবগুলার আগে কারণ সংঘটিত হয়, এরপর কি সংঘটিত হয়? কার্য। এখন জান্নাতুন নাইমা, কারণ। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যে কার্য এবং কারণ দুইটার মধ্যে সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে, মানে প্রতিটা কাজের পিছনে যে আমরা বলতেছি কারণ আছে, এখন এই কারণের সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে, অর্থাৎ কার্যের যে কারণগুলো আছে এগুলো আবিষ্কার করতে গিয়ে আমরা কিছু ভুল করি। অর্থাৎ যখন আমরা কোনো কাজের বা কোনো ঘটনার কারণ খুঁজতে যাই তখন আমরা কিছু ভুল করি। তো ওই ভুলগুলা থেকে কিছু অনুপবৃত্তি ঘটে। অনুপবৃত্তি মানে ভুল হওয়া, অর্থাৎ কার্যের সাথে কারণের আবিষ্কার, সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে আপনার যে ভুলগুলা হয়, অর্থাৎ এমন এমন অনেক কারণ আছে যেগুলো কারণ না আসলে, কিন্তু আমরা কারণ মনে করি। তো এরকম কার্যের সাথে কারণের সম্পর্ক আবিষ্কার করতে আমরা যেই ভুলগুলা করি এগুলাকে মূলত বলা হয় অনুপবৃত্তি। তাহলে আমি আবার বলতেছি, কার্যের সাথে কারণের সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে আমরা মূলত যে ভুলগুলা করি এগুলাকে বলা হয় কি অনুপবৃত্তি। তাহলে কার্যের সাথে কারণ আবিষ্কার করতে গিয়ে, সম্পর্ক আবিষ্কার করতে মূলত 4 ধরনের ভুল হয়। প্রথম হচ্ছে কাকতালীয় অনুপবৃত্তি, এরপর হচ্ছে কি একটি মাত্র সত্যকে কারণ মনে করা অনুপবৃত্তি, এরপর হচ্ছে দূরবর্তী সত্যকে কারণ মনে করা অনুপবৃত্তি, এরপর হচ্ছে সহকার্যকে কারণ মনে করার অনুপবৃত্তি। তাহলে কারণের সাথে কার্যের সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে অথবা কার্যের সাথে কারণের সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে মূলত 4 ধরনের ভুল হয়। প্রথম নাম হচ্ছে কাকতালীয়, এরপর হচ্ছে একটি মাত্র সত্যকে কারণ মনে করা অনুপবৃত্তি, এরপর হচ্ছে দূরবর্তী সত্যকে কারণ মনে করার অনুপবৃত্তি, সহকার্যকে কারণ মনে করার অনুপবৃত্তি। তো আমাদের প্রথম যেটা অনুপবৃত্তি সেটা হচ্ছে কাকতালীয় অনুপবৃত্তি। প্রথম যে অনুপবৃত্তি সেটা হচ্ছে কাকতালীয়। এখন আসেন, দেখেন, যারা জয়েন হয়েছে একটু চেষ্টা করবেন আজকের ক্লাসটা করার জন্য, কারণ আজকের ক্লাস থেকে 2টা সিকিউ আসবে। আপনাদের যে ফাইনাল পরীক্ষা বলেন অথবা ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা বলেন, 2টা সিকিউ এখান থেকে আসবে, অবশ্যই অবশ্যই আসবে। এখন দেখেন, প্রথম যে অনুপবৃত্তি কাকতালীয় অনুপবৃত্তি, এটা কবে ঘটে? কাকতালীয় মানে যে জিনিসটা হঠাৎ করে সংঘটিত হয়। অর্থাৎ কাকতালীয় মানে, আবারও বলতেছি, কাকতালীয় মানে যে জিনিসটা হঠাৎ করে সংঘটিত হয়, যেটাকে আমরা আকস্মিক ঘটনা বলতে পারতেছি। এখানে কি বলতেছে? আমরা জানি কারণ হচ্ছে কার্যের পূর্ববর্তী ঘটনা। আমরা জানি
কারণ হচ্ছে কার্যের আগে সংঘটিত হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু তাই বলে যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বলা যায় না। অর্থাৎ কারণ যেহেতু কার্যের আগে সংঘটিত হয়, কিন্তু অনেকগুলো কারণ আছে যেগুলাকে ওই কার্যের কারণ বলা যাবে না, এরকম কিছু কারণ আছে। কারণ হতে গেলে অবশ্যই সত্যহীন অপরিবর্তনীয় ঘটনা হতে হবে। তাহলে কারণ হতে গেলে দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই কারণকে সত্যহীন হতে হবে। দুই নম্বর হচ্ছে কি হতে হবে, ওই কারণকে অপরিবর্তনীয় পাবে, অর্থাৎ যেটা কখনো কি হতে পারবে না, পরিবর্তন হতে পারবে না। অর্থাৎ কার্যকরণ সম্পর্কবিহীন কোনো পূর্ববর্তী ঘটনা বা কোনো আকস্মিক অবান্তর ঘটনাকে, অর্থাৎ যেই কার্যের সাথে কারণের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে কার্যকরণ সম্পর্কবিহীন। অর্থাৎ এমন কারণ যেটার সাথে কার্যের কোনো কি নেই, সম্পর্ক নেই। অথবা এমন ঘটনা যেটা আকস্মিক, আকস্মিক মানে যে বিষয়টা হঠাৎ করে সংঘটিত হয়। যেমন কি আপনি শহরে যাচ্ছেন, তো শহরে যাওয়ার পথে আপনার সাথে আমরা একজন বান্ধবী অথবা বন্ধুর হঠাৎ করে দেখা হলো, এটা হচ্ছে আকস্মিক ঘটনা। তো এরকম যদি অবান্তর বা আকস্মিক ঘটনাকে আমরা কোনো ঘটনার কারণ মনে করি, তখন যে অনুপপত্তিটা হয় এটাকে মূলত কাকতালীয় অনুপপত্তি বলে। তাহলে কাকতালীয় অনুপপত্তিটা কি দেখো, আবারও বলছি, কাকতালীয় অনুপপত্তি মানে যখন কোনো আকস্মিক বা অবান্তর ঘটনাকে আমরা ওই ঘটনা কি মনে করি, কারণ মনে করি। আকস্মিক মানে কি, যে বিষয়টা হঠাৎ করে কি হয়, সংঘটিত হয়। আর অবান্তর মানে যেখানে কার্যের সাথে কারণের কোনো কি নেই, সম্পর্ক নাই। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বলতেছে ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যুর কারণ। দেখো, ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যুর কারণ। এখন আমাকে বলো, এই যে এই উদাহরণ থেকে কার্য কোনটা বলো তো? মানে এই এই যে ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যুর কারণ, এখান থেকে কার্যটা একটু বের করে দাও, একটু দ্রুত সবাই কমেন্ট বক্সে একটু বলো এখানে কার্য কোনটা। কার্যটা আমরা একটু বের করি, দেখে আমাকে একটু বলেন। এই যে ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যুর কারণ, এখন তো কার্য কোনটা? কার্যটা আমরা একটু আবিষ্কার করার চেষ্টা করি, আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দাও। এই উদাহরণের মধ্যে ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যুর কারণ, এই উদাহরণের মধ্যে কোনটাকে আমরা কার্য বলবো? একটু দ্রুত বলো তো সবাই। উদাহরণটা হচ্ছে ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যুর কারণ। তাহলে এই উদাহরণের মধ্যে কোনটাকে আমরা কার্য মনে করব? আগে আপনাকে কার্য এবং কারণ চিনতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে কোনটা কার্য আর কোনটা কারণ। এবার আমাকে একটু আইডেন্টিফাই করে দেন, ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যুর কারণ, এখানে আপনি কোনটাকে কার্য? কার্য, আচ্ছা। রোমানা সুলতান হচ্ছে ধূমকেতুর আবির্ভাব, ওকে। অর্থাৎ আপনারা আমাকে আইডেন্টিফাই করে দেন কোনটা কার্য। রাজার মৃত্যুর, রেখটা দে বলছে রাজার মৃত্যুর, ওকে। বাকিরা একটু দ্রুত বলেন। সবাই একটু রেসপন্স করি আমরা, তাহলে আমাদের ক্লাস নিতে সুবিধা হবে আর কি। দ্রুত একটু রেসপন্স করি। ধূমকেতুর আবির্ভাব হলো রাজার মৃত্যু কারণ, এখান থেকে আপনি জাস্ট আমাকে কার্যটা একটু আইডেন্টিফাই করে দেন, এখানে কোনটাকে আমরা কার্য বলবো। ওকে, তাহলে দুইজন, রোমানা সুলতানা দিছে, এরপর রিক্তা দিয়ে দিছে। আচ্ছা দেখি, এখন দেখো, এখানে আমরা প্রথমে কার্য এবং কারণ এই দুটো আমরা কি করছি, দেখো রাজার মৃত্যু, এই মৃত্যুটা হচ্ছে কি কার্য। এখন কি বলতেছে, কোন কারণে হয়েছে? ধূমকেতুর আবির্ভাব, এটাকে কি বলতেছে, কারণ। অর্থাৎ ধূমকেতুর আবির্ভাব হয়েছে, রাজার মৃত্যু কি হয়েছে, মানে ধূমকেতুর আবির্ভাবের সাথে সাথে রাজার মৃত্যু কি হলো, সংঘটিত। এখন দেখো, এখন এই যে আমরা বলতেছি প্রত্যেকটা কাজের পিছনে এক একটা কারণ আছে। কোন কাজ বা কোন ঘটনা পৃথিবীতে কারণ ছাড়া কি হয় না, সংঘটিত হয় না। এখন আমাকে বলেন, এই যে রাজার মৃত্যু কারণ কি বলছে, ধূমকেতুর আবির্ভাব। তাহলে এই ধূমকেতুর আবির্ভাবের সাথে রাজার মৃত্যু যে সম্পর্ক আছে, ধূমকেতুর আবির্ভাবের সাথে রাজার মৃত্যুর সম্পর্ক নাই। আমরা একটা আকস্মিক ঘটনা বা অবান্তর ঘটনাকে মৃত্যু নামের কার্যের কারণ মনে করতেছি, অর্থাৎ যেটার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। ধূমকেতুর আবির্ভাবের সাথে তো রাজার কোনো মৃত্যুর কোনো কি নেই, সম্পর্ক নেই। কিন্তু এখানে মৃত্যু যে কার্য, এই কার্যের পিছনে যে কারণটাকে দায়ী করছে সেটা হচ্ছে কি, ধূমকেতুর আবির্ভাব। কিন্তু বেসিক্যালি মৃত্যুর সাথে ধূমকেতুর আবির্ভাবের কোনো কি নেই, সম্পর্ক নেই। তার মানে এখানে কার্যের সাথে কারণের যে সম্পর্কটা আবিষ্কার করতে চেয়েছে, সেখানে
ঘটনাটা কি আকস্মিক একটা ঘটনা, ধূমকেতুর আবির্ভাব হয়েছে, রাজার মৃত্যু হয়েছে, এটা একটা আকস্মিক ঘটনা, অবান্তর ঘটনা। কিন্তু এই অবান্তর ঘটনাকে মৃত্যু নামক কার্যের কি করতেছে, কারণ মনে করতেছে। যদি আমরা কোনো অবান্তর ঘটনাকে বা আকস্মিক ঘটনাকে কোনো কার্যের কারণ মনে করি, তখন যে অনুপবৃত্তিটা ঘটায় সেটা হচ্ছে কি কাকতালীয় অনুপবৃত্তি। যদি আরেকটা উদাহরণ দিই, মনে করেন এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন বলতেছে নববধূর আগমনের সাথে সাথে বাড়িতে আগুন লাগলো। যেখানে একটা উদাহরণ, নববধূর আগমনের সাথে সাথে কি লাগলো, বাড়িতে আগুন লাগলো। তাহলে এখানে কার্য কি, আগুন, এটা হচ্ছে কার্য। এখন কারণ কি, নববধূর আগমন, এটা হচ্ছে কি কারণ। এখন আমাকে বলেন, এই যে আগুনের সাথে নববধূর আগমনের কোনো সম্পর্ক আছে? তো সম্পর্কবিহীন, কারণ আগুন লাগার সাথে নববধূর আগমনের তো কোনো সম্পর্ক নাই। বাড়িতে নববধূ আসছে, হঠাৎ করে আগুন লাগছে, কিন্তু এখানে বলছে নববধূর আগমনের সাথে সাথে বাড়িতে আগুন লাগলো, সুতরাং নববধূর আগমন হলো অভিশাপ। কিন্তু না, দেখেন আগুনের সাথে যেহেতু নববধূর আগমনের কোনো সম্পর্ক নাই, সুতরাং আমি এখানে কার্যকরণ সম্পর্কবিহীন একটা আকস্মিক ঘটনাকে, আগুনটা হঠাৎ করে লাগছে, তার মানে এটা একটা আকস্মিক ঘটনা, এই ঘটনার জন্য আমি দায়ী করছি কাকে, নববধূর আগমনকে। তার মানে আগুনের সাথে নববধূর কোনো কি নাই, সম্পর্ক নাই। তো এরকম যদি আমরা কার্যকরণ সম্পর্কবিহীন কোনো ঘটনাকে, কোনো কার্যকে ওই ঘটনার কারণ মনে করি, তখন যে অনুপবৃত্তিটা ঘটবে সেটাই হচ্ছে মূলত কাকতালীয় অনুপবৃত্তি। তাহলে কাকতালীয় অনুপবৃত্তি মানে কি, যদি আমরা কোনো আকস্মিক ঘটনা যেটা হঠাৎ করে সংঘটিত হয় বা অবান্তর ঘটনা কে আমরা কি মনে করি, ওই ঘটনার কারণ মনে করি, সেটাকে আমরা কি বলবো, কাকতালীয় অনুপবৃত্তি। যেমন এখানে মৃত্যু হয়েছে, মৃত্যুর জন্য আমরা বলতেছি কি ধূমকেতুর আবির্ভাব, তাহলে মৃত্যুর সাথে ধূমকেতুর আবির্ভাবের কোনো সম্পর্ক নেই, মৃত্যুটা সংঘটিত হয়েছে, কিন্তু সেটার জন্য আমি কাকে দায়ী করতেছি, ধূমকেতুর আবির্ভাব। তার মানে মৃত্যু নামক কার্যের সাথে ধূমকেতুর আবির্ভাব কোনো কি নেই, সম্পর্ক নেই, তাহলে এটা কার্যকরণ সম্পর্কবিহীন। এবার বলছে নববধূর আগমনের সাথে সাথে বাড়িতে আগুন লাগলো, বাড়িতে আগুন লাগলো একটা কার্য, কাকে আমরা দায়ী করতেছি, নববধূর আগমনকে। তাহলে নববধূর আগমনের সাথে বাড়িতে আগুন লাগানোর কোনো সম্পর্ক নেই, আমরা একটা আকস্মিক ঘটনাকে ওই ঘটনাকে মনে করতেছি, কারণ মনে করতেছি। তো যদি আমরা কোনো আকস্মিক ঘটনাকে বা অবান্তর ঘটনাকে ওই ঘটনার কারণ মনে করি, তখন সেটা হবে কি কাকতালীয় অনুপবৃত্তি। আচ্ছা, মোহাম্মদ ফয়সাল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাবরিনা সাইমা, ভাইয়া সৃজনশীল সলভ করবেন আজকে? না, সৃজনশীল সলভ করবো না, আমরা নেক্সট ক্লাসে করবো। কিন্তু আজকে কোন জায়গা থেকে সৃজনশীল আসবে, মানে আজকের ক্লাসটা যদি আপনি করেন তাহলে দুইটা সিকিউ অবশ্যই আপনি কি পাবেন, কমন পাবেন আর ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর দেখেন। আচ্ছা, আপনারা যদি না বুঝে থাকেন আমাকে একটু কোয়েশ্চেন করবেন কমেন্ট বক্সে, ইনশাআল্লাহ আমি বুঝাই দিব। 2 নম্বর অনুভূতি হচ্ছে একটি মাত্র সত্যকে কারণ মনে করা অনুভূতি। আমরা এরকম হয় যে অনেক সময় কোনো কার্যের বা কোনো ঘটনার কারণ আবিষ্কার করতে গিয়ে শুধুমাত্র একটি মাত্র সত্যকে কি মনে করি, কারণ মনে করি। তো এরকম যখন আমরা একটি মাত্র সত্যকে কারণ মনে করব, তখন যে অনুভূতিটা ঘটবে সেটা হচ্ছে একটি মাত্র সত্যকে কারণ মনে করার অনুভূতি। তাহলে দেখো, আমরা জানি কারণ হলো সদর্থক এবং নয়াত্মক দুটার সত্যের সমষ্টি। অর্থাৎ একটা কারণকে যখন আপনি অ্যানালাইসিস করবেন, বিশ্লেষণ করবেন, তখন আপনি কিছু পজিটিভ সত্য পাবেন, আবার কিছু নেগেটিভ সত্য পাবেন। কারণ এই দুটা মিলে মূলত একটা কি হয়, কার্য উৎপন্ন করে। মানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সত্য মিলে মূলত একটা কার্য উৎপন্ন হয়। তো শুধুমাত্র যদি কোনো একটি সত্যের পক্ষে কোনো কার্য উৎপন্ন করা সম্ভব না, শুধুমাত্র একটি সত্য দিয়ে কখনো কোনো কার্য সংগঠিত হতে পারবে না। কোনো কার্য সংগঠিত হওয়ার জন্য অবশ্যই একাধিক সত্যের প্রয়োজন। তাই কার্যক্রম সম্পর্ক নির্ধারণ করার সময় উভয় ধরনের সম্পর্কে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো কার্যের কারণ আবিষ্কার করতে চাই, কোনো কার্যের সাথে কারণের সম্পর্ক আবিষ্কার করতে চাই, এই ক্ষেত্রে আমাকে উভয় ধরনের সত্য মানে সদর্থক এবং নয়াত্মক দুইটা সত্য আমাকে কি রাখতে হবে, বিবেচনায় রাখতে হবে। আমি জাস্ট সদর্থককে নিলাম, নয়াত্মককে বাদ দিলাম, তখন আমাকে ওই কার্যের কারণটা আমরা কি করতে পারবো না, আবিষ্কার করতে পারবো না। কিন্তু একটি মাত্র সত্যকে যদি আমরা সমগ্র কারণ মনে করি, তাহলে যুক্তিতে অনুপবৃত্তি করবে। মানে কোন একটা কার্য সংগঠিত হয়েছে, ওই সংগঠিত কার্যের জন্য জাস্ট আমি শুধু একটি মাত্র শর্তকে দায়ী করতেছি। যেমন এখানে একটা উদাহরণ দিলাম, দেখেন বলছে পা পিছলে যাওয়ায় ছেলেটি পতনের কারণ। বলছে পা পিছলে যাওয়ায় ছেলেটি গাছ থেকে পতনের কারণ। তাহলে এখানে কার্য কি, গাছ থেকে পতনের কারণ, এটা হচ্ছে কার্য। তো এই কার্যটার জন্য আমি কাকে দায়ী করতেছি, পা পিছলে যাওয়া। দেখেন আমার কার্য হচ্ছে গাছ থেকে পতনের কারণ, এটা হচ্ছে আমার কার্য, কিন্তু আমি এই কার্যের জন্য দায়ী করতেছি কাকে, পা পিছলে যাওয়াকে। যদি আমরা এরকম মনে করেন ছেলেটি যে গাছ থেকে পড়ে গেছে, সেখানে অনেকগুলো কারণ হতে পারে। যেমন কি গাছ ভিজা থাকার কারণে ছেলেটি
গাছ থেকে পড়ে যেতে পারে, অথবা ছেলেটি গাছে ওঠার পারদর্শিতার অভাবের কারণে গাছ থেকে পড়ে যেতে পারে। তার মানে একটা ছেলে গাছ থেকে পড়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এক নম্বর হচ্ছে দেখেন গাছ ভিজা, গাছ ভিজে। দুই নম্বর হচ্ছে তার গাছে ওঠার পারদর্শিতার অভাব, গাছে ওঠার পারদর্শিতার অভাব। এগুলা আমি জাস্ট এখানে দুইটা কারণ লিখলাম। এখন দেখেন এখানে এই দুইটা কারণকে বাদ দিয়ে দিছে, জাস্ট শুধুমাত্র একটা কারণকে বলছে, বলছে পা পিছলে যাওয়া ছেলেটি গাছ থেকে পতনের কারণ। তাহলে গাছ থেকে পতনের জন্য অনেকগুলো কারণ থাকতে পারে, তো অনেকগুলো কারণকে বাদ দিয়ে শুধুমাত্র একটা মাত্র কারণকে, একটা মাত্র সত্যকে এখানে দায়ী করতেছে, সেটা কি? পা পিছলে যাওয়া। যদি আপনি কোনো কার্যের কারণ আবিষ্কার করতে গিয়ে শুধুমাত্র একটা সত্যকে দায়ী করেন, অন্যান্য সত্যগুলোকে যদি আপনি বাদ দিয়ে দেন, তখন যে অনুপবৃত্তিটা হয় সেটাকে মূলত একটি মাত্র সত্যকে কারণ মনে করার অনুপবৃত্তি। যেমন পা পিছলে যাওয়া অনেকগুলো কারণ হতে পারে, গাছ ভিজে থাকার কারণ হতে পারে, গাছে ওঠার পারদর্শিতার অভাবের কারণ হতে পারে, কিন্তু এই সমস্ত সত্যগুলো বাদ দিয়ে শুধুমাত্র এখানে একটা সত্যকে, একটা কারণকে দায়ী করতেছে, সেটা হচ্ছে কি? পা পিছলে যাওয়া। যদি আমরা কার্যের সাথে কারণের সম্পর্ক আবিষ্কার করতে গিয়ে যদি ওই কার্যের পিছনে শুধুমাত্র একটা কারণ বা সত্যকে দায়ী করি, তখন হবে কি? একটি মাত্র সত্যকে কারণ মনে করার অনুপবর্তী। বুঝছেন কিনা বলেন? যদি না বুঝে থাকেন ইনশাল্লাহ আবার বুঝে দিব। একটু কোয়েশ্চেন থাকলে বলেন। আহা তাবাসসুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা একটু বলেন, যদি না বুঝে থাকেন আবার বলেন, বুঝাই দিব। আর যদি বুঝে থাকেন একটু বুঝছি বলেন কমেন্ট বক্সে। এবার দেখেন তৃতীয় নাম্বার যে অনুপবৃত্তি, সেটা হচ্ছে দূরবর্তী সত্যকে কারণ মনে করা অনুপবৃত্তি। কিরকম দূরবর্তী সত্যকে কারণ মনে করা? কি অনুপবৃত্তি দেখেন, বলতেছে আমরা জানি কারণ হলো কার্যের অব্যাহতি সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ যেটা কার্যের আগে সংঘটিত হয়। অর্থাৎ কারণ এবং কার্যের সমানের সময়ের কি থাকে না, কোনো ব্যবধান থাকে না, দুটো একই সঙ্গে, মানে একটা আগে আর একটা পরে এভাবে সংঘটিত হয়। কোন কার্যের কারণ নির্ধারণের সময় আমরা যদি সাক্ষাৎ পূর্ববর্তী ঘটনাকে বাদ দিই, কোন দূরবর্তী ঘটনাকে কারণ মনে করি, অর্থাৎ কোন একটা কার্য সংঘটিত হলো, এর কাছের যে কারণগুলো আছে এগুলাকে বাদ দিয়ে যদি আমরা দূরের কোন কারণকে ওই ঘটনাকে মনে করি, কারণ মনে করি, তখন দূরবর্তী সত্যকে কারণ মনে করার অনুপবৃত্তি ঘটবে। আবার বলতেছি, অর্থাৎ দূরবর্তী সত্যকে কারণ মনে করার অনুপবৃত্তি কখন হয়? যখন আমরা কোন ঘটনার নিকটবর্তী কারণগুলোকে বাদ দিই, অর্থাৎ কোন কার্যের নিকটবর্তী যে কারণগুলো আছে এগুলাকে যখন বাদ দিয়ে দূরের কোন কারণকে আমরা যদি কি মনে করি, দূরের কোন সত্যকে যদি আমরা কি মনে করি, কারণ মনে করি। অর্থাৎ কোন ঘটনার যে কারণগুলো আছে, কাছের যে কারণগুলো আছে, ওই কারণের যে সত্যগুলো আছে এগুলাকে যদি বাদ দিয়ে দূরের কোন সত্যকে যদি আমরা কারণ মনে করি, তখন যে অনুপবৃত্তিটা ঘটে সেটা হচ্ছে কি? দূরবর্তী সত্যকে কারণ মনে করার অনুপবৃত্তি। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি দেখেন, সুবর্ষণ সমৃদ্ধির কারণ। দেখেন সুবর্ষণ হচ্ছে কিসের কারণ? সমৃদ্ধির কারণ। এখন দেখেন সুবর্ষণ মানে কি? দেখেন সুবর্ষণ মানে হচ্ছে যদি দেশে বৃষ্টি হয়, সুবর্ষণ মানে বৃষ্টি হওয়া আর কি। যদি দেশে বৃষ্টি হয় তাহলে ভালো উৎপাদন হয়। বৃষ্টি হলে কি হয়? ভালো উৎপাদন হয়। ভালো উৎপাদন হলে কি হয়? কৃষকরা কৃষকরা কি হয়? লাভবান হয়। লাভবান হয়। এখন কৃষকরা যদি লাভবান হয় তাহলে কি হবে? দেশের কি হবে? উন্নতি হবে। দেশের কি হবে? উন্নতি। দেখেন সুবর্ষণ মানে ভালো বৃষ্টি হওয়া, দেশে ভালো বৃষ্টি হওয়া। এখন সুবর্ষণ বৃষ্টি হলে ভালো উৎপাদন হয় ফসল, ভালো ফসল উৎপাদন হলে কৃষকরা কি হয়? লাভবান হয়। কৃষকরা লাভবান যদি হয় তাহলে দেশের কি হয়? উন্নতি হয়। তাহলে দেখেন এখানে দেশের উন্নতি হওয়ার পিছনে কৃষকদের লাভবান, ভালো উৎপাদন, এগুলো হচ্ছে নিকটবর্তী কাছের। কিন্তু এই কাছের বিষয়গুলোকে বাদ দিয়ে ভালো উৎপাদন, কৃষকরা লাভবান, আর্থিকভাবে লাভবান, এই বিষয়গুলো বাদ দিয়ে এখানে কোথায় চলে আসছে? দেখো একদম দূরে চলে আসছে। মানে এখানে কাছের হচ্ছে কৃষকরা লাভবান হয়েছে, ভালো উৎপাদন হয়েছে, এগুলো হচ্ছে কাছের বিষয়, কাছের। কিন্তু এগুলাকে বাদ দিয়ে দেশের উন্নতির জন্য কাকে মনে করতেছে? বৃষ্টি। তার মানে সুবর্ষণ সমৃদ্ধির কারণ মানে ভালো, দেশে যদি বৃষ্টি হয় তাহলে কি হয়? দেশের উন্নতি হয়। তাহলে দেশের উন্নতির পিছনে এর অনেকগুলো কাছের কারণ আছে, সেটা হচ্ছে কৃষকরা লাভবান হওয়া, ভালো ফসল উৎপাদন হওয়া। এখন আমি যদি এই কাছের বিষয়গুলোকে বাদ দিয়ে দূরের কোনো বিষয়কে ওই ঘটনার কারণ মনে করি, তখন দূরবর্তী সত্যকে কারণ মনে করার অনুপস্থিতি ঘটে।
ক্লিয়ার? অর্থাৎ কাছের কারণ বা সত্যগুলাকে বাদ দিয়ে যদি দূরের কোনো সত্যকে কারণ মনে করি, এখানে দেশের উন্নতি হওয়ার পিছনে কৃষকরা লাভবান, ভালো উৎপাদন, এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো কাছের, এগুলোকে বাদ দিয়ে আমি জাস্ট বৃষ্টি যে হয় সেটাকে আমি কি মনে করতেছি, দেশের উন্নতির পিছনে কি মনে করতেছি, সত্য মনে করতেছি বা কারণ মনে করতেছি। যদি এরকম দূরবর্তী সত্যকে আমরা কারণ মনে করি, কাছের বিষয়গুলোকে বাদ দিয়ে, তখন হবে কি দূরবর্তী সত্যকে কারণ মনে করার অনুপলব্ধি। দেখি না বুঝে থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। এবার আমাদের লাস্ট যেটা কার্যকর অনুপলব্ধি, লাস্ট লাস্ট হচ্ছে কি সহকার্যকে কার্যরূপে গ্রহণের অনুপলব্ধি। এটা কিরকম দেখেন, সহকার্যকে কার্যরূপে গ্রহণ করার অনুপলব্ধি মানে কি? যেমন কি আমরা যদি বলি, দেখেন বজ্রপাত যখন হয়, বজ্রপাত যখন হয় তখন আমরা দুইটা জিনিস দেখতে পাই। দেখেন যখন বজ্রপাত হয় তখন দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে বিদ্যুৎ, আর একটা হচ্ছে কি বজ্রধ্বনি। অর্থাৎ বজ্রপাত যখন হয় তখন আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে বিদ্যুৎ আর একটা হচ্ছে কি বজ্রধ্বনি। স্যার ফরম্যাট দিবে বলছিলেন যে, সুশান্ত দে কিসের ফরম্যাট একটু বলো। যখন বজ্রপাত হয় তখন আমরা দুইটা জিনিস দেখতে পাই, কি কি? একটা হচ্ছে বিদ্যুৎ আর একটা হচ্ছে বজ্রধ্বনি। এখন আমাকে বলো, আমরা কোনটা আগে দেখতে পাই, কি বিদ্যুৎ নাকি বজ্রধ্বনি? একটু দ্রুত কমেন্ট বক্সে বলো তো। যখন বৃষ্টিপাত হয় তখন আমরা কোন জিনিসটা আগে সবচেয়ে বেশি দেখতে পাই, কি বিদ্যুৎ নাকি বজ্রধ্বনি? একটু দ্রুত বলেন সবাই, বৃষ্টিপাত হলে কোন বিষয়টা আমরা আগে দেখতে পাই, বিদ্যুৎ নাকি বজ্রধ্বনি? একটু দ্রুত বলেন। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে যখন বজ্রপাত হয়, হ্যাঁ, তখন আমরা কোন বিষয়টা আগে দেখতে পাই, বিদ্যুৎ দেখতে পাই নাকি বজ্রধ্বনি দেখতে পাই? একটু দ্রুত বলেন। রোমানা সুলতানা বজ্রধ্বনি দেখতে পান, আচ্ছা। দাহা তাবাসসুম বিদ্যুৎ, বাকিরা একটু দ্রুত বলেন। একটু দ্রুত রেসপন্স করেন। যখন বজ্রপাত হয় তখন আমরা কোন বিষয়টা আগে দেখতে পাই, বিদ্যুৎ নাকি বজ্রধ্বনি? রিক্তা দে বজ্রধ্বনি, মোহাম্মদ ফয়সাল বিদ্যুৎ। ওকে, ওকে। দেখেন যখন বজ্রপাত হয় তখন আমরা সবচেয়ে আগে যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি বিদ্যুৎ, এরপর আমরা কি শুনতে পাই, বজ্রধ্বনি। অর্থাৎ প্রথমে আমরা বিদ্যুৎ শুনতে পাই, অর্থাৎ সরি বিদ্যুৎ দেখতে পাই, এরপর কি বজ্রধ্বনি। দেখেন তাহলে আমরা যে বলতেছি, রিক্তা দে বলছে বজ্রধ্বনি, ওকে থ্যাংক ইউ। সরি রিক্তা, তোমার ভুল হয়েছে, এটা বিদ্যুৎ হবে, যে বজ্রধ্বনি হবে না। প্রথমে আমরা যে বিদ্যুৎ যে আলো সেটা দেখতে পাই, এরপর সেটা দেখার কয়েক সেকেন্ড পর আমরা কি শুনতে পাই, যে বজ্রধ্বনি। এখন দেখেন প্রভা বড়ুয়া বলছে বিদ্যুৎ, ওকে থ্যাংক ইউ সবাইকে। এখন দেখেন তাহলে আমরা প্রথমে আগে কি দেখতে পাচ্ছি, দেখো যখন বজ্রপাত হয় তখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি বিদ্যুৎ, প্রথমে আমরা কি দেখতে পাই, বিদ্যুৎ, এটা আমরা প্রথমে দেখতে পাই। এরপর কি দেখতে পাই, শুনতে পাই বজ্রধ্বনি। তার মানে তাহলে এটা আগে ঘটতেছে, তার মানে এটা কারণ। বিদ্যুৎ আগে ঘটতেছে কারণ বিদ্যুৎ আমাদের আগে আসছে, সেজন্য এটা কারণ। এরপর কি বজ্রধ্বনি পরে ঘটতেছে, এটা হচ্ছে কি কার্য। আমরা জানি যেটা পরে সংঘটিত হয় সেটা কি কার্য, আর যেটা আগে সংঘটিত হয় সেটা হচ্ছে কি কারণ। এখন আমরা কি বলতে পারবো, বিদ্যুৎ হলো বজ্রধ্বনির কারণ, যেহেতু বিদ্যুৎ আগে সংঘটিত হচ্ছে, বজ্রধ্বনি পরে সংঘটিত হচ্ছে। কিন্তু আমাকে একটু রেসপন্স করো, আমরা কি এরকম বলতে পারবো বিদ্যুৎ হলো বজ্রধ্বনির কারণ? মানে আমি যে বাক্যটা বলছি, বিদ্যুৎ হলো বজ্রধ্বনির কারণ, এখানে আছে বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ, এটা কি সঠিক নাকি ভুল? যদি সঠিক হয় রাইট দাও, যদি ভুল হয় তাহলে ভুল লিখে দাও। একটু দ্রুত, যেহেতু বিদ্যুৎ আগে সংঘটিত হচ্ছে, যেটা আগে সংঘটিত হয় সেটা আমরা জানি কারণ, আর যেটা পরে সংঘটিত হয় সেটা হচ্ছে কি কার্য। তার মানে বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ, কারণ বিদ্যুৎটা আগে সংঘটিত হচ্ছে আর বজ্রধ্বনিটা কি পরে। এখন আমাদের কাছে কোয়েশ্চেন, এখানে যে বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ, এটা কি সঠিক নাকি ভুল? একটু দ্রুত বলেন।
একটু দ্রুত বলেন, এটা কি সঠিক নাকি ভুল? বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ, এই বাক্যটা কি সঠিক নাকি ভুল? যদি সঠিক হয় সঠিক, ভুল হলে ভুল। রুমানা সুলতানা বলছে মাঝে মধ্যে তো স্যার বিদ্যুৎ দেখা যায় না, শুধু বজ্রধ্বনি হয়, তখন কি হবে? আচ্ছা বলতেছি তখন কি হবে। আগে আমার কোয়েশ্চেন একটু আনসার দেন। বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ, এই বাক্যটা কি সঠিক নাকি ভুল? যদি সঠিক হয় রাইট লিখেন, আর ভুল হলে রং লিখেন অথবা ভুল লিখেন, যাই লিখেন আর কি। একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করি। রিক্তারে ভুল, রোমানা সুলতানা সঠিক। এবার বাকিটা, বাকিটা একটু লিখেন, দ্রুত লিখেন, ভুল নাকি সঠিক। প্রভা বড়ুয়া সঠিক। এরপর ওকে, দেখেন তিনজন আনসার দিয়েছেন, তার মধ্যে দুইজন আনসার ভুল হয়েছে আর একজন আনসার সঠিক হয়েছে আর কি। দেখেন রিক্তা এবং প্রভা বড়ুয়া, একটু দেখেন বোঝার চেষ্টা করেন। বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ, এটা আমরা কেন মনে করছি দেখেন, বলছি যে যেহেতু বিদ্যুৎ আগে সংঘটিত হচ্ছে এটা কারণ, আর বজ্রধ্বনিটা পরে সংঘটিত হচ্ছে এটা কি কার্য, সেজন্য আমরা বিদ্যুৎকে কারণ বলতেছি, বজ্রধ্বনিকে কার্য বলছি, সেজন্য আমরা বলছি বিদ্যুৎ বজ্রধ্বনির কারণ। আসলে যে বিষয়টা সেটা হচ্ছে এটা আগে কেন সংঘটিত হচ্ছে, দেখো এখানে কোনোটা কোনোটার কারণ বা কার্য নয়, এই দুইটা মূলত হচ্ছে সহকার্য, এই দুইটা মূলত কি সহকার্য। কেন সহকার্য, দেখো এই দুইটা কার্য একই সাথে সংঘটিত হচ্ছে, মানে এটা একই সাথে সংঘটিত হচ্ছে, কিন্তু বিদ্যুৎ আগে কেন আসতেছে, বজ্রধ্বনি পরে কেন আসতেছে? আমরা জানি শব্দের গতির চেয়ে আলোর গতি বেশি, এটা আমরা সবাই জানি, যে শব্দের গতি চেয়ে কার গতি বেশি? আলোর গতি। যেহেতু শব্দের চেয়ে আলোর গতি বেশি, সেজন্য বিদ্যুৎটা আমাদের আগে আসতেছে, আর বজ্রধ্বনিটা কি আসতেছে পরে, যেহেতু শব্দের গতি কম তার চেয়ে আলোর চেয়ে, যেহেতু আলোর গতি বেশি সেজন্য বিদ্যুৎটা আমরা আগে দেখতে পাচ্ছি, আর শব্দের গতি যেহেতু কম সেজন্য আমরা বজ্রধ্বনিটা পরে শুনতে পাচ্ছি। তার মানে এই দুটা একই সাথে উৎপন্ন হচ্ছে, কিন্তু একটা আগে এবং পরে কেন আসতেছে? কারণ একটার গতি বেশি আর একটার গতি কম, শব্দের চেয়ে আলোর গতি বেশি সেজন্য আলো আগে আসতেছে, আর বজ্রধ্বনি হচ্ছে কম সেজন্য এটা পরে আসতেছে। তার মানে যদি আমরা এরকম সহ কার্যকে, অর্থাৎ একই কার্য কিন্তু আমরা একটাকে অন্যটা কি মনে করতেছি? কারণ মনে করতেছি। অর্থাৎ এরকম সহকার্যকে যদি আমরা কারণ মনে করি, তখন যে অনুপবৃত্তিটা হয় সেটা হচ্ছে সহকার্যকে কারণ এবং কার্যরূপে গ্রহণের অনুপবৃত্তি। আবারও বলতেছি, যদি সহকার্যকে আমরা কারণ মনে করি, যেমন কি বিদ্যুৎ এবং বজ্রধ্বনি এটা এক সহকার্য, এটাকে আমরা একটা অন্যটার কারণ মনে করতেছি। কেন কারণ মনে করতেছি? বিদ্যুৎ হচ্ছে আগে আসছে সেজন্য একটা কারণ, বজ্রধ্বনি হচ্ছে পরে সংঘটিত হচ্ছে সেজন্য একটা কার্য, কিন্তু আসলে ব্যাপারটা এটা না, দুইটা কার্য একই সাথে সংঘটিত হচ্ছে, কিন্তু আলোর গতি বেশি বিধায় বিদ্যুৎটা আগে আসতেছে, শব্দের গতি কম বিধায় বজ্রধ্বনিটা কি আসতেছে পরে আসতেছে। তার মানে আমরা যদি সহকার্যকে কার্য বা কারণ মনে করি, তখন যে অনুপবৃত্তিটা ঘটবে সেটা হচ্ছে সহকার্যকে কারণ এবং কার্যরূপে গ্রহণের অনুপবৃত্তি। আরেকটা সিম্পল উদাহরণ দিই, যেমন কি দেখেন দিন এবং রাত, দিন এবং কি রাত। এখন আমাকে বলেন দিন এবং কোনটা আগে সংঘটিত হয়, দিন নাকি রাত? একটু বলেন তো। দিন এবং রাত কোনটা আগে সংঘটিত হয়, দিন নাকি রাত? এটা একটু দ্রুত আনসার দেন। দিন এবং রাত কোনটা আগে হয়, দিন নাকি রাত? রোমান সুলতানা যে বলছে মাঝে মধ্যে তো স্যার বিদ্যুৎ দেখেন শুধু বজ্রধ্বনি হয়, তখন কি হবে? আচ্ছা মাঝে মধ্যে যদি বজ্রধ্বনি শোনা যায়, তো এটা এই যে এখানে বলছে বজ্রধ্বনি উভয় কারণ হচ্ছে মেঘের ঘর্ষণ, অর্থাৎ মূলত মেঘের ঘর্ষণের কারণে মূলত বজ্রধ্বনি এবং বিদ্যুৎ উৎপন্ন হয়, মেঘের ঘর্ষণের কারণে। তো মেঘের ঘর্ষণের কারণে যদি বজ্রধ্বনি শুনতে পাও, তার মানে মেঘের ঘর্ষণের, বজ্রধ্বনির কারণ হচ্ছে কি মেঘের ঘর্ষণ, অর্থাৎ এই দুটাকে আমরা
কি মনে করব না, কারণ মনে করব না, এটাকে আমরা মনে করব কার্য। সেটা বজ্রধ্বনি হতে পারে, সেটা বিদ্যুৎ হতে পারে, দুটো হচ্ছে একটা কার্য, দুটো একসাথে সংঘটিত হচ্ছে, কিন্তু একটা গতি বেশি বিদায় আগে আসতেছে, আর একটা গতি পরে বিদায় কম পরে আসতেছে। প্রভা বলবো স্যার আগে যেটা সংঘটিত হয় সেটাকে আমরা কারণ মনে করবো না। হ্যাঁ অবশ্যই আগে যেটা সংঘটিত হবে সেটা কারণ মনে করবে, কিন্তু বিদ্যুৎ এবং বজ্রধ্বনির ক্ষেত্রে দুটা একই সাথে সংঘটিত হচ্ছে। কিন্তু আগে কেন আসতেছে বিদ্যুৎ? কারণ বিদ্যুৎটা আগে আসতেছে, এটা গতি বেশি বিদায়, মানে শব্দের চেয়ে আলোর গতি বেশি বিদায় বিদ্যুৎটা আগে আসতেছে, আর শব্দটা পরে আসছে। কিন্তু এই দুটা হচ্ছে একই ধরনের কার্য, একই সাথে সংঘটিত হচ্ছে। একটা আগে কেন আসতেছে? কারণ একটার গতি বেশি আর একটার গতি কম। এখন এটা বলেন, দিন এবং রাত প্রভা বর্বা বুঝছেন কিনা বলেন, রোমানা সুলতানা বুঝছেন কিনা বলেন, যদি না বুঝে থাকেন আবার বুঝিয়ে দিব। আচ্ছা রিক্তা দে এস এম রাজিন বলছে দিন, বাকিরা একটু দ্রুত বলেন, দিন এবং রাত কোনটা আগে সংঘটিত হয়, কি দিন নাকি রাত? ফয়সাল বলছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। ওকে, এটা একটু আনসার দেন, দিন আগে সংঘটিত হয় নাকি রাত আগে সংঘটিত হয়? আচ্ছা দেখেন, দিন হচ্ছে আগে সংঘটিত হয়, তার মানে এটাকে আগে যেটা সংঘটিত সেটাকে আমরা কারণ মনে করি, রাত পরে হয় সেটাকে আমরা কি মনে করি, কার্য বলি। এখন আমি যদি বলি দিন হলো রাতের কারণ, কারণ দিন আগে সংঘটিত হচ্ছে, রাত পরে সংঘটিত হচ্ছে, তার মানে আমি কি বলতে পারবো দিন হলো রাতের কারণ? না, এভাবে বলা যাবে না। দিন এবং রাত এটা একই কার্য, দিন এবং রাত একই কার্য, কিন্তু একটা আগে এবং একটা পরে কেন সংঘটিত হচ্ছে? আমরা জানি পৃথিবী হচ্ছে সূর্যকে কেন্দ্র করে কি করে, আবর্তন করে। সুতরাং সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখন দিন হয়, আর আলো যখন পৃথিবীতে পড়ে না তখন কি হয়, রাত হয়। তার মানে এরকম যে সহকার্যগুলো আছে, বজ্রধ্বনি এবং বিদ্যুৎ, দিন এবং রাত, এগুলো হচ্ছে সহকার্য, একই ধরনের কার্য। কিন্তু অনেক সময় আমরা যেহেতু একটা অন্যটার আগে সংঘটিত হচ্ছে, এগুলোকে আমরা একটা অন্যটার কারণ মনে করি। তার মানে যে দিন এবং রাত, বিদ্যুৎ এবং বজ্রধ্বনি, এগুলো একটাকে অন্যটার কারণ মনে করা যাবে না। কেন যাবে না? এগুলো হচ্ছে সহকার্য, একই কারণে সংঘটিত হচ্ছে। কিন্তু বিদ্যুৎ আমাদের আগে কেন আসতেছে? আলোর গতি বেশি বিধায়। দিন এখানে আগে কেন আসতেছে? কারণ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে বিধায়। ওকে, সবাই বুঝছে কিনা বলো? তাহলে এরকম যদি একই ধরনের কার্যকে আমরা কারণ মনে করি, একই ধরনের কার্য সহকার্য, এগুলোকে যদি আমরা কারণ মনে করি, তখন যে অনুপপত্তিটা করবে সেটা হচ্ছে সহকার্যকে কারণ এবং কার্যরূপে গ্রহণের অনুপপত্তি। দেখি একটু বলেন তো বুঝছেন কিনা, যদি না বুঝেন বলেন। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, বহু কারণবাদ, যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে 100%। অর্থাৎ বহু কারণবাদ থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, বহু কারণবাদ এটা আমরা পড়বো এখন। এটাই 100% কোয়েশ্চেন আসবে বহু কারণবাদ থেকে, মানে এখন থেকে যে টপিক গুলা পড়বো না এখন আর 20 মিনিট 30 মিনিট যেগুলো পড়বো, এগুলো থেকে মাস্ট বি দুটা কোয়েশ্চেন আসবে। তো সবাই একটু চেষ্টা করবা আর 20 মিনিট আমাকে সময় দেওয়ার জন্য, জাস্ট 20 মিনিট। এই 20 মিনিটে যদি আপনি সময় দেন তাহলে দুইটা কোয়েশ্চেন আপনি পাবেন। যদি 20 মিনিট সময় দেন, আপনি ফার্স্ট ইয়ার যারা ফাইনাল পরীক্ষা আছেন তারা দুটা কোয়েশ্চেন কমন পাবেন। এরপর যারা জুলাই 2 তারিখ থেকে পরীক্ষা দিবেন তারাও দুটা কোয়েশ্চেন কমন পাবেন, যদি আগামী 20 মিনিট আপনারা মনোযোগ সহকারে ক্লাস করেন আর কি। আচ্ছা, বুঝে থাকলে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাই। বহু কারণবাদ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, 100% কোয়েশ্চেন আসবে। কোথায় আসবে? গ ও গহ নাম্বারে 100%। অর্থাৎ গহ এবং গহ নাম্বারে বহু কারণবাদ থেকে আসবে। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার্থী যারা আছেন তাদেরও আসবে, এরপর সেকেন্ড ইয়ার যারা ফাইনাল পরীক্ষা দিবেন জুলাই থেকে, তাদেরও এখান থেকে কোয়েশ্চেন আসবে, এটা মাস্ট বি আসবে, বলে দিচ্ছি 100% গ এবং গ নাম্বারে। তো একটু চেষ্টা করবেন ক্লাসটা একটু মনোযোগ সহায়ক করার জন্য। দেখেন, বহু কারণবাদ, বহু কারণবাদ মানে বহু কারণ, মানে যে কাজের বহু কারণ আছে, একটি কার্য কিন্তু কারণ অনেক, সেটাকে মূলত কি বলে? বহু কারণবাদ। এখন দেখেন, বহু কারণবাদ এটা একটা মূলত বিরোধী একটা মতবাদ। মূলত এই মতবাদটা প্রবর্তন করেন যুক্তিবিদ। তাহলে এমসিকিউ তে আসতে পারে, আমাদের এখানে এমসিকিউ তে আসতে পারে বহু কারণবাদের, বহু কারণবাদ মতবাদের প্রবর্তক কে, এটা কে প্রবর্তন করছে, এমসিকিউ তে আসতে পারে।
এবং বেন এবং কার্বেট রিড, যুক্তিবিদ বেন এবং কার্বেট রিড এই মতবাদটাকে কি করে সমর্থন করে। তাহলে বহু কারণবাদ মতবাদটা আবিষ্কারক হচ্ছে যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল, আর এটা সমর্থন করছে কে? যুক্তিবিদ বেন এবং কি কার্বেট রিড। আবারও বলতেছি, বহু কারণবাদের জনক হচ্ছে কে? যুক্তিবিদ মিল, আর এটাকে সমর্থন করছে কে? যুক্তিবিদ বেন এবং কি কার্বেট রিড। এখান থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন আসবে, 100% বলে দিচ্ছি, 100% কোশ্চেন আসবে। এমসিকিউ আসতে পারে, সিকিউ তো আসতে পারে, সিকিউ তো বেশিরভাগ আসে ঘ এবং কিসে, ঘ নাম্বারে কোশ্চেন আসবে। আচ্ছা, রিক্তারে বলছে আমার নেটওয়ার্ক সমস্যা করছে স্যার, আমি ভালো করে ক্লাস করতে পারছি না, একটু দেখেন। দেখেন, তাহলে এখান থেকে কোশ্চেন কিন্তু মাস্ট বি আসবে ঘ এবং ক নাম্বারে। এখন বহু কারণবাদের জনক আমরা কাকে বলবো? জন স্টুয়ার্ট মিলকে, আর এটাকে সমর্থন করছে যুক্তিবিদ বেন এবং কার্বেট রিড। এখন বহু কারণবাদ এই মতবাদটা কি আসলে দেখেন, বলছে যে মতবাদ অনুযায়ী কোন একটি কার্যের একাধিক কারণ রয়েছে বলে মনে করা হয়। দেখো, কার্য হচ্ছে একটা, অর্থাৎ যদি কোন একটা কার্যের একাধিক কারণ রয়েছে বলে মনে করা হয়, সেটাকে মূলত কি বলা হয়? বহু কারণ ভাব। আবার বলছি, কার্য একটা, একাধিক কারণ। যদি কোনো কার্যের মনে করা হয় যে একাধিক কারণে সংঘটিত হচ্ছে, সেটাকে মূলত আমরা কি বলবো? বহু কারণ ভাব। ক্লিয়ার? মানে কার্য একটা, কারণ হচ্ছে একাধিক, মানে কার্য একটা সংঘটিত হচ্ছে যদি আমি মনে করি ওই কার্যটা একাধিক কারণে সংঘটিত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? বহু কারণ ভাব। যেমন কি এখানে একটা উদাহরণ দিয়েছি, এটা মনে হয় দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে কিনা দেখেন। মৃত্যু যদি দেখা না যায় আমি এদিকে লিখতেছি, মৃত্যু। মৃত্যু একটা কি? কার্য। মৃত্যু একটা কার্য। এখন আমি যদি মৃত্যুর জন্য বলি, দেখেন মৃত্যু হচ্ছে দুর্ঘটনা সংঘটিত হয়, এরপর মৃত্যু হচ্ছে ম্যালেরিয়া রোগে সংঘটিত হয়, এরপর মৃত্যু হচ্ছে বিষ পানে সংঘটিত হয়, এরপর মৃত্যু হচ্ছে কলহেরা রোগে সংঘটিত হয়, এর মৃত্যু হচ্ছে আগুনে সংঘটিত হয়, আগুনে পড়ে, এর মৃত্যু হচ্ছে পানিতে ডুবে সংঘটিত হয়। দেখেন, আমার কার্য, আচ্ছা দেখেন, আমার কার্য হচ্ছে কিন্তু মৃত্যু, আমার কার্যটা হচ্ছে কি? মৃত্যু। মানে কার্য হচ্ছে একটা, কিন্তু এই মৃত্যুটা বিভিন্ন কারণে সংঘটিত হচ্ছে। দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, ম্যালেরিয়া রোগে সংঘটিত হচ্ছে, বিষ পানে সংঘটিত হচ্ছে, পানিতে ডুবে সংঘটিত হচ্ছে, আগুনে সংঘটিত হচ্ছে, কলেরা রোগে সংঘটিত হচ্ছে। আমার মৃত্যু হচ্ছে একটা কার্য, এটা দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, ম্যালেরিয়া রোগে সংঘটিত হচ্ছে, বিষ পানে হচ্ছে, আগুনে পড়ে হচ্ছে, কলেরা রোগে সংঘটিত হচ্ছে। যদি এরকম একটি কার্যের একাধিক কারণ থাকে, আবার বলতেছি, মৃত্যু একটা কার্য, এটা একাধিক কারণে সংঘটিত হচ্ছে। যদি এরকম একটি কাজের একাধিক কারণ থাকে, সেটাকে মূলত আমরা কি বলবো? বহু কারণ বাদ। ক্লিয়ার? বুঝছো কিনা বলো? মানে মৃত্যু একটা কার্য, এটা বিভিন্ন কারণে, দুর্ঘটনায়, ম্যালেরিয়া, বিষপান, পানিতে ডুবে, আগুনে, কলেরা, বিভিন্ন কারণে মৃত্যুটা কি হচ্ছে? সংঘটিত হচ্ছে। তো এরকম যদি একটি কার্য বিভিন্ন কারণে বা একাধিক কারণে সংঘটিত হয়, সেটাকে আমরা কি বলবো? বহু কারণ বাদ। একটু বুঝছেন কেন বলেন সবাই? রেসপন্স। নাহলে বহু কারণবাদ মানে একটি কার্য যার একাধিক কারণ, অর্থাৎ একটি কার্য যদি একাধিক কারণে সংঘটিত হয়, সেটাকে মূলত আমরা কি বলবো? বহু কারণবাদ। একটু সবাই বুঝছি কিনা বলেন? এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, যদি না বুঝে থাকেন অবশ্যই একটু আমার থেকে বুঝে নেন, কিন্তু কোয়েশ্চেন মাস্ট বি আসবে, মাস্ট বি আসবে কোয়েশ্চেন। এবার আসবে যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে তাদেরও আসবে, এবার যারা একদম এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবেন তাদেরও আসবে। তাহলে বহু কারণবাদ মানে একটি কার্যের যদি একাধিক কারণ থাকে, আবার বলতেছি, যদি একটি কার্যের একাধিক কারণ থাকে, সেটাকে আমরা কি বলবো? বহু কারণবাদ। তাহলে মৃত্যু একটা কার্য, এটা বিভিন্ন কারণে সংঘটিত হচ্ছে, অর্থাৎ মৃত্যু একটা কার্য, এটা দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, ম্যালেরিয়া রোগে সংঘটিত হচ্ছে, বিষ পানে হচ্ছে, পানিতে ডুবে হচ্ছে, আগুনে হচ্ছে, কলেরা রোগে সংঘটিত হচ্ছে। যদি এরকম একটি কার্যের একাধিক কারণ থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? বহু কারণবাদ। তো তোমাকে একটা উদাহরণ দিবে, যেখানে একটা কার্য বিভিন্ন কারণে সংঘটিত হচ্ছে, এরকম একটা উদাহরণ দিবে, তখন তোমাকে বলবে নিচের দৃশ্যকল্প এক কোন ধরনের মতবাদকে সমর্থন করে, অথবা দৃশ্যকল্প এক কোন বিষয়কে নির্দেশ করে। এই ধরনের কোয়েশ্চেন আসবে এখান থেকে। আবার বলতেছি, তোমাকে একটা উদাহরণ দিবে, এরকম একটি কার্য অনেকগুলো কারণ, উদাহরণ দেওয়ার পর বলবে যে এই যে এখানে দৃশ্যকল্প একটা কোন ধরনের মতবাদকে সমর্থন করে, অথবা দৃশ্যকল্প একে
কোন বিষয়টাকে কি করতেছে, নির্দেশ করতেছে। এটা হচ্ছে গ নাম্বার আসবে, এটা মানে এই স্লাইড থেকে এই স্লাইডটা আসবে গ নাম্বারে। ঘ নাম্বার কি আসবে দেখেন, ঘ নাম্বার আসবে এটা হচ্ছে ঘ নাম্বার আসবে, মানে বহু কারণবাদ কি গ্রহণযোগ্য বা বহু কারণবাদের সমালোচনা। তোমাকে ঘ নাম্বারে বলবে যে উল্লেখিত মতবাদটা কি গ্রহণযোগ্য, অথবা উল্লেখিত মতবাদটির সমালোচনা উপস্থাপন করো, অথবা বলবে যে উল্লেখিত মতবাদটি কি গ্রহণযোগ্য। এটা ঘ নাম্বারে মাসিক আসবে, ওটা হচ্ছে ঘ নাম্বার আসবে, এটা হচ্ছে কি ঘ নাম্বারে। এখন দেখেন কিছু কিছু যুক্তিবিদ বলছে, যুক্তিবিদ মিল যে বলছে একটি কার্যের অনেকগুলো কি আছে, কারণ আছে, যুক্তিবিদ মিল বলছে। কিন্তু কিছু কিছু যুক্তিবিদ বলছে যুক্তিবিদ মিল যে মতবাদটা মূলত উপস্থাপন করেছেন সেটা হচ্ছে ভ্রান্ত মতবাদ, এটা হচ্ছে ভুল মতবাদ। তো সেখানে যুক্তিবিদরা বিভিন্ন বিষয় উপস্থাপনা করছে। প্রথম নম্বর বিষয় হচ্ছে কাজের বিশেষীকরণ। কাজের বিশেষীকরণ মানে কি, কাজের বিশেষীকরণ মানে দেখেন আমি উদাহরণটা আবার এখানে একটু লিখতেছি। মনে করেন মৃত্যু একটা কার্য, বলছি এটা আমরা কলহেরা সংঘটিত হচ্ছে, দুর্ঘটনায় সংঘটিত হচ্ছে, এরপর আগুনে হচ্ছে, এরপর হচ্ছে কি ক্যান্সার। আমি এখানে চারটা লিখলাম, জাস্ট চারটা। কার্যের বিশেষীকরণ মানে কি দেখেন, মৃত্যু একটা কার্য যেটা বিভিন্ন কারণে সংঘটিত হচ্ছে। বলতেছে বহু কারণবাদ গ্রহণযোগ্যতা প্রমাণের অন্যতম একটা যুক্তি হলো কার্যের বিশেষীকরণ করা। কার্যের বিশেষীকরণ মানে কি দেখেন, বহু কারণবিদরা কারণকে বিশেষত্বে গ্রহণ করেছে আর কার্যকে গ্রহণ করছে সাধারণত। দেখেন যারা বহু কারণবিদ আছে তারা কার্যকে বিশেষত্বে, মানে মৃত্যু হচ্ছে এটাকে সাধারণত মৃত্যু, সাধারণ মানে যেটা সবার জন্য প্রযোজ্য। তো বহু কারণবিদরা কি বলছে, মৃত্যু হচ্ছে সবার জন্য প্রযোজ্য, সেটা এটাকে সাধারণত বিবেচনা করছে। আর কারণকে গ্রহণ করছে বিশেষত্বে, মানে বলতেছে কলেরা এটা একটা কারণ, এই কারণে মৃত্যু সংঘটিত হয়। দুর্ঘটনা একটা কারণ, এই কারণে মৃত্যু সংঘটিত হয়। আগুন একটা কারণ, এই কারণে মৃত্যু সংঘটিত হয়। ক্যান্সার একটা কারণ, এই কারণে মৃত্যু সংঘটিত হয়। তার মানে বহু কারণবিদরা মৃত্যুকে করছে সাধারণত যে সবার জন্য প্রযোজ্য, আর কারণকে গ্রহণ করছে কি হচ্ছে বিশেষত্বে, যেটা বিশেষ বিশেষ কারণে মৃত্যুটা কি হচ্ছে সংঘটিত হচ্ছে। তো বহু কারণবিদ মতবাদটা যারা সাপোর্ট করে নেয় তারা বলছে বহু কারণবিদরা যেহেতু কারণকে বিশেষত্ব গ্রহণ করছে, কার্যকে সাধারণত গ্রহণ করছে। এখন কারণের মতো কার্যকে যদি বিশেষত্ব গ্রহণ করত তাহলে দেখা যাবে যে একটি ঘটনার কারণ মাত্র একটি কি নয়, বহু নয়। অর্থাৎ বহু কারণবিদরা যে কারণকে বিশেষত্ব গ্রহণ করছে, কার্যকে সাধারণত গ্রহণ করছে। এখন আমি যদি কারণকে কার্যের মতো বিশেষত্ব গ্রহণ করি তখন মৃত্যু একটা কার্য, এটা কলেরা রোগে সংঘটিত হয়। মৃত্যু একটা কার্য, এটা দুর্ঘটনায় সংঘটিত হয়। মৃত্যু একটা কার্য, এটা আগুনে সংঘটিত হয়। মৃত্যু একটা কার্য, ক্যান্সারে সংঘটিত হয়। অর্থাৎ মৃত্যুকে যদি আমি কারণের মতো বিশেষ বা অর্থে গ্রহণ করি তখন প্রত্যেকটা মৃত্যুর জন্য এক একটা কারণ দায়ী। মানে এখন আমরা বলতেছি বহু কারণবিদরা কি বলছে, যুক্তিবিদ বলছে মৃত্যু একটা কার্য, এটার জন্য অনেকগুলো কারণ দায়ী। এটা কোন অর্থে, মৃত্যুকে করছে, কারণকে করছে বিশেষ অর্থে, কার্যকে করছে সাধারণ অর্থে। এখন যারা এই মতবাদের সমালোচনা করতেছে তারা বলতেছে কারণের মতো যদি আমরা কার্যকে বিশেষত্ব গ্রহণ করে থাকি তখন একটি ঘটনার পিছনে, একটি কার্যের পিছনে বহু কারণ নয়, শুধুমাত্র একটি কার্যের পিছনে এক একটা কারণ। তার মানে যদি আমরা কারণকে কার্যের মতো বিশেষত্ব গ্রহণ করি তখন প্রত্যেকটা কার্যের পিছনে একটি কারণ, কিনা বহু নয়, যদি কি করে আমরা কারণকে কার্যের মতো বিশেষত্বে গ্রহণ করি। এটা হচ্ছে প্রথম সমালোচনা। এরপর দ্বিতীয় সমালোচনা কি দেখো, কারণের সামান্যিকীকরণ। এটা কি বলছে, বহু কারণবাদ যে মতবাদ এটা অগ্রহণযোগ্যতা অন্যতম একটা যুক্তি হলো কারণের সামান্যিকীকরণ। এটা কিরকম, মানে বহু কারণরা কারণকে কার্যকে সাধারণত গ্রহণ করেছে কিন্তু কারণকে বিশেষত্ব গ্রহণ করছে। এখন আমি যদি কার্যকে যে সাধারণত গ্রহণ করছি এই কার্যের মতো যদি কারণকে আমি যদি সাধারণত গ্রহণ করতাম, দেখো খেয়াল করো, যদি আমি কার্যকে, বহু কারণবিদরা কার্যকে সাধারণত গ্রহণ করছে, এখন যারা এই মতবাদের সমালোচনা করতেছে তারা বলতেছে আমি যদি কার্যকে কারণের মতো সাধারণত গ্রহণ করতাম, মানে সরি কারণকে যদি কার্যের মতো সাধারণত গ্রহণ করতাম তখন প্রত্যেকটা কাজের একাধিক কারণ থাকতো না, শুধুমাত্র একটাই কারণ। কারণ আমরা জানি সাধারণ কারণ মানে যেটা সবার মধ্যে থাকে, যেটা সবার ক্ষেত্রে কি হয় সংগঠিত হয়, এটাই হচ্ছে মূলত কি সাধারণ কারণ। এখন আমি যদি
এই কার্যকে যে বহু কারণ দুটা সাধারণত গ্রহণ করছে, এভাবে যদি আমি কারণকে সাধারণত গ্রহণ করে থাকি, তখন বহু কারণ একটা অগ্রহণযোগ্যতা বা অপ্রমাণিত হয়। কিরকম দেখেন, মৃত্যু একটা কার্য, এটাকে যদি আমি সাধারণত গ্রহণ করে থাকি, এই কার্যের জন্য যে কারণগুলো সংঘটিত হয় এগুলা যদি আমি সাধারণত গ্রহণ করে থাকি, তার মানে প্রত্যেকটা মৃত্যুর পিছনে শুধুমাত্র একটা কারণই দায়ী। দেখি কে বলতে পারেন মৃত্যুর পিছনে কোন কারণটা দায়ী, কোন সাধারণ কারণটা দায়ী, একটু বলেন তো দ্রুত। মৃত্যুর পিছনে কোন সাধারণ কারণটা দায়ী, দেখি কে বলতে পারেন, একটু দ্রুত আনসার করেন। মানে মৃত্যুর পিছনে কোন সাধারণ কারণকে আমরা দায়ী মনে করব? একটু দ্রুত বলেন। মৃত্যুর পিছনে, মৃত্যুকে যদি আমরা সাধারণত বিবেচনা করি, তখন প্রত্যেকটা মৃত্যুর পিছনে একটা সাধারণ কারণ দায়ী, সেটা কি? একটু রেসপন্স করেন সবাই। রোমানা সুলতানা বলছে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া। ওকে, বাকিটা একটু দ্রুত বলি। একটু দ্রুত আনসার করার চেষ্টা করি, মৃত্যুর পিছনে কোন সাধারণ দায়ী কারণটা দায়ী? প্রভা বড়ুয়া, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া। ওকে, থ্যাংক ইউ দুইজনকে, রোমানা সুলতানা এবং প্রভা বড়ুয়া, উভয়জনকে থ্যাংক ইউ। তাহলে দেখেন মৃত্যুর পিছনে যে সাধারণ কারণ যেটা সবার ক্ষেত্রে সংঘটিত হয়, সে কারণটা কি? হৃৎপিণ্ড কি হয়ে যাবা, বন্ধ হয়ে যাবা। অর্থাৎ মৃত্যুর পিছনে যে সাধারণ কারণটা দায়ী সেটা হচ্ছে কি? হৃৎপিণ্ড কি হয়ে যাবা, বন্ধ হয়ে যাবা। এটা সবার ক্ষেত্রে হয়। দেখেন, যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তার ক্ষেত্রে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, যে কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তার ক্ষেত্রে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, যে আগুনে পড়ে মৃত্যুবরণ করে সেই হচ্ছে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, যে ক্যান্সার আক্রান্ত করে মৃত্যুবরণ করে তার ক্ষেত্রে হৃৎপিণ্ড কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তার মানে যদি আমরা মৃত্যুকে অর্থাৎ কার্যকে বহু কারণবিদরা যেভাবে সাধারণত গ্রহণ করেছে, ঠিক কারণকে যদি বহু কারণবিদরা সাধারণত গ্রহণ করে থাকে, তখন প্রতিটি কার্যের একাধিক কারণে শুধুমাত্র একটা দায়ী। মৃত্যু একটা কার্য, এই কার্যের জন্য শুধুমাত্র একটি কারণে দায়ী, সেটা হচ্ছে কি? হৃৎপিণ্ড কি হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। এটা হচ্ছে দ্বিতীয় সমালোচনা। মানে বহু কারণবিদরা মতবাদটা যারা সমর্থন করে নাই, তারা বলতে চাচ্ছে যে যদি আমরা কার্যকে কারণের মতো সাধারণত গ্রহণ করে থাকি, তখন প্রত্যেকটা কার্যের একাধিক কারণ আর থাকে না, তখন প্রত্যেকটা কার্যের কারণ শুধু একটাই। মৃত্যু একটা কার্য, এই একটা কার্যের জন্য সাধারণ একটা কারণ দায়ী, সেটা হচ্ছে কি? হৃৎপিণ্ড কি হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া। এবার লাস্ট, বহু কারণবাদ কারণের সাথে বৈজ্ঞানিক সংজ্ঞার সাথে কি সঙ্গতিপূর্ণ নয়। এরকম আমরা কারণের সংজ্ঞা কি বুঝছি? কারণ মানে হচ্ছে যেটা কার্যের আগে সংঘটিত হয়, তবে সেটা কিভাবে? অপরিবর্তনীয় ভাবে। কারণ হচ্ছে কার্যের আগে সংঘটিত হয়, সেটা কিভাবে? অপরিবর্তনীয় ভাবে। অর্থাৎ যে কারণটা কি হয় না, পরিবর্তন হয় না, সেটা আমরা কারণের সংজ্ঞায় পড়ছি। কিন্তু এখানে দেখেন, এখানে মৃত্যুর জন্য যে কারণ, কলেরা, দুর্ঘটনা, ক্যান্সার, আগুন, আমরা যে বহু কারণটা বলতেছে একটা কার্যের পিছনে একাধিক কারণ দায়ী, তাহলে এখানটা কারণটা চেঞ্জ হচ্ছে। কলেরা, দুর্ঘটনা, আগুন, ক্যান্সার, এগুলো বারবার পরিবর্তন হচ্ছে। তার মানে কারণের যে সংখ্যা, আমরা বলছি কারণ হচ্ছে যেটা আগে সংঘটিত হবে, কিভাবে? অপরিবর্তনীয় ভাবে, যেটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। বহু কারণবিদরা আমাদেরকে যে মতবাদটা দিয়েছে, এখানে তো কারণগুলো পরিবর্তন হচ্ছে, তার মানে বহু কারণবাদ যে মতবাদ, সেটার সাথে কারণের সংখ্যার কোনো কি নাই, মিল নাই। তার মানে বহু কারণবাদ যে মতবাদ, তার সাথে কারণের যেহেতু সংখ্যার মিল নাই, সেজন্য এই মতবাদটা কি নয়, গ্রহণযোগ্য নয়। তো তোমাদের পরীক্ষা যদি আসে
বহু কারণবাদ কি গ্রহণযোগ্য বা বহু কারণবাদের সমালোচনা, তখন তোমরা এই 3টা পয়েন্ট আলোচনা করলে হয়ে যাবে আশা করি। এটা গ নাম্বার আসবে, গ নাম্বার আসবে, আসবে। এরপর আমরা চলে যাই আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। দেখেন বহু কারণ সমন্বয়বাদ, এই জিনিসটা কি দেখেন, একটা হচ্ছে বহু কারণবাদ আর একটা হচ্ছে কি বহু কারণ সমন্বয়বাদ। এটা কিরকম দেখেন, হচ্ছে একাধিক কারণ একসাথে মিলিত ভাবে যখন কোন একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলবো, বহু কারণ সমন্বয়বাদ। অর্থাৎ একাধিক কারণ যখন একসাথে একত্রিত হয় একটা মিশ্র কার্য উৎপন্ন করবে। কিরকম, মনে করেন অক্সিজেন যোগ হাইড্রোজেন, এই দুটা কি উৎপন্ন করে, পানি। বলছে একাধিক কারণ একসাথে মিলিত ভাবে যখন কোন একটা মিশ্র কার্য উৎপন্ন করে, তাহলে অক্সিজেন একটা কারণ, হাইড্রোজেন একটা কারণ, এই দুইটা কারণ একসাথে মিলিত হয়ে একটা মিশ্র কার্য উৎপন্ন করছে, সেটা হচ্ছে কি পানি। অর্থাৎ এভাবে যদি একাধিক কারণ একসাথে মিলিত হয়ে একটা মিশ্র কার্য উৎপন্ন করে সেটা হচ্ছে পানি। মনে করো একটা সিম্পল উদাহরণ, মনে করো একটা রুমের মধ্যে 5টি বাল্ব আছে, 5টি বাল্ব, মনে করো এখানে 5টি বাল্ব হচ্ছে 200 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। তো প্রত্যেকটা বাল্বের ওয়াট হচ্ছে 50 করে, 50 50 করে, এরকম 50 ওয়াট ওয়ালা 5টি বাল্ব, সরি 4টি বাল্ব মূলত 200 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। তাহলে এই 200 ওয়াট বিদ্যুৎ হচ্ছে মিশ্র কার্য। তাহলে কিভাবে হয়েছে, এই 7টি বাল্ব মিলে, একাধিক বাল্ব মিলে একটা মিশ্র কার্য উৎপাদন করছে, সেটা হচ্ছে কি 200 ওয়াট বিদ্যুৎ। তো এভাবে যদি একাধিক কারণ একসাথে মিলিত হয়ে একটি মিশ্র কার্য উৎপন্ন করে সেটাকে আমরা কি বলবো, বহু কারণ সমন্বয়বাদ। এখন দেখেন বহু কারণবাদ সাথে বহু কারণ সমন্বয়বাদ দুটো তো আমাদের একই মনে হচ্ছে। বহু কারণবাদে বলতেছে একটি কার্যে অনেকগুলো কারণ থাকবে, আর বহু কারণ সমন্বয়বাদ মানে একাধিক কারণ মিলে যখন একটা মিশ্র কার্য উৎপন্ন হবে, দুটাকে আমাদের সেম মনে হচ্ছে। পার্থক্যটা আসলে কোন জায়গায় দেখেন, প্রথম পার্থক্য দেখেন, বহু কারণবাদ অনুসারে কোন একটি কার্য সবসময় একই কারণ দ্বারা উৎপন্ন নাও হতে পারে। প্রত্যেকটি সময় মানে এক এক সময় এক এক কারণ দ্বারা উৎপন্ন হয়। কারণ আমরা জানি বহু কারণবাদ যারা আছে তারা বলছে প্রত্যেকটি কাজ এক এক সময় এক এক কারণে উৎপাদিত হয়। মৃত্যু একটা কার্য, এটা কলেরা রোগে হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, আগুনে পুড়ে হচ্ছে, অথবা অন্যান্য কারণে সংঘটিত হচ্ছে। এটা বহু কারণবাদের বক্তব্য। কিন্তু পক্ষান্তরে বহু কারণ সমন্বয়বাদ হলো একাধিক স্বতন্ত্র কারণে মিলিত রূপ। দেখো বহু কারণ দেখলে এক একটি কার্যের এক একটি কারণ, বহু কারণ সমন্বয়বাদে একাধিক স্বতন্ত্র কারণ, মানে সবগুলো কারণ একসাথে মিলিত হয়ে একটা মিশ্র কার্য উৎপাদন করে। যেমন কি দেখেন, এটা সিম্পল উদাহরণ দিই, যেমন ক, খ, গ, এই তিনটা হচ্ছে কারণ, এই তিনটা কারণ মিলে একটা মিশ্র কার্য উৎপাদন করছে, সেটা হচ্ছে কি গ, এটা হচ্ছে মিশ্র কার্য। এটাকে বলবো আমরা বহু কারণ সমন্বয়বাদ। অর্থাৎ একাধিক কারণ, এই তিনটা কারণ মিলে একটা মিশ্র কার্য উৎপাদন করছে, সেটা হচ্ছে কি ঘ, ঘ নামক একটি কার্য। এটা হচ্ছে বহু কারণ সমন্বয়বাদ। আর বহু কারণ সমন্বয়বাদ কি দেখেন, খ অবলিক খ অবলিক ঘ ইকুয়াল টু কি ঘ। দেখেন বহু কারণ ভেদে হয়তো ক এই কার্য ঘ নামক কার্যটা উৎপন্ন করছে, অথবা খ এই ঘ নামক কার্যটা উৎপন্ন করছে, অথবা ঘ এই ঘ নামক কার্যটা কি করছে, উৎপন্ন করছে। মানে এখানে একটি কারণ একটা কার্য উৎপন্ন করবে বহু কারণ বাদে, মানে খ ঘ নামক কার্যটা উৎপন্ন করছে, অথবা খ ঘ নামক কার্যটা উৎপন্ন করছে, অথবা ঘ ঘ নামক কার্যটা কি করছে, উৎপাদন করছে। মানে একটি কারণ এই কার্যটা উৎপাদন করবে। কিন্তু বহু কারণ সমন্বয় ভেদে তিনটা একসাথে মিলে কি করবে, উৎপাদন করবে। আরো সিম্পল উদাহরণ দিই, মনে করো একটা আলমারি আমাকে 3জন মানুষকে বলতেছি নিচ থেকে উপরে তুলতে হবে। যদি আলমারিটা 3জন মানুষ একসাথে নিয়ে উপরে তুলে তাহলে এটা হচ্ছে বহু কারণ সমন্বয়বাদ। যদি আলমারিটা 3জন মানুষ একসাথে নিয়ে কোথায় তুলে, উপরে 2 তলা অথবা 3 তলায় তুলে, একসাথে 3জন মানুষ একসাথে ধরে কোথায় তুললো, 3 তলায় তুললো, তখন সেটাকে আমরা কি বলবো, বহু কারণ সমন্বয়বাদ। আর যদি 3জন মানুষ না, শুধুমাত্র 3জন থেকে যদি একজনে আলমারিটা উপরে তুলে তখন সেটা হবে বহু কারণ। আবারও বলতেছি, যে 3জন মানুষ একসাথে আলমারিটা উপরে তুলে তখন সেটা হচ্ছে বহু কারণ সমন্বয়বাদ। আর যদি একজনে তুলে তখন সেটা হবে কি বহু কারণবাদ। তার মানে বহু কারণবাদ মানে হচ্ছে ক নামক কারণ ঘ নামক মিশ্র কার্যটা, ঘ নামক কার্যটা উৎপন্ন করছে, অথবা খ ঘ নামক কার্যটা উৎপাদন করছে, অথবা ঘ ঘ নামক কার্যটা উৎপাদন করছে। কিন্তু বহু কারণবাদে
ক খ গ তিনটা একসাথে মিলে গ নামক মিশ্র কার্যটা কি করছে, উৎপাদন করছে। তার মানে বহু কারণ সমন্বয় ভেদে একাধিক কারণ একসাথে মিলিত হয়ে একটা মিশ্র কার্য উৎপাদন করে। আর বহু কারণ ভেদে এক একটা কারণ এক একটা এক একটা কারণ এক এক সময় এক এক কারণ, মানে একটা কার্য এক এক সময় এক এক কারণ দ্বারা কি হয়, সংগঠিত হয়। এটাই মূলত মূল পার্থক্য। তো দেখো বহু কারণভেদ মূলত বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণযোগ্য নয়, বহু কারণ সমন্বয়বাদ বৈজ্ঞানিক দিকে কি গ্রহণযোগ্য। এই দুটো পার্থক্য জাস্ট, বহু কারণ এবং বহু কারণ সমন্বয়বাদের মধ্যে দুইটা পার্থক্য। একটা হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণযোগ্য নয় বহু কারণভেদটা, কিন্তু বহু কারণ সমন্বয়বাদ হচ্ছে বৈজ্ঞানিক দিক দিয়ে গ্রহণযোগ্য। এই যে আমরা বলছি হাইড্রোজেন প্লাস অক্সিজেন দুটা মিলে কি হয়, পানি, এটা হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণযোগ্য, এটা পুরো প্রমাণিত হয়েছে। বহু কারণ সমন্বয়বাদটা বৈজ্ঞানিক দিক দিয়ে কি নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে বহু কারণবাদ মানে হচ্ছে যদি একটা কার্য এক এক সময় এক এক কারণ উৎপন্ন হয়। আর বহু কারণ সমন্বয়বাদ মানে হচ্ছে একাধিক কারণ যখন একটা মিশ্র কার্য কি করবে, উৎপন্ন করবে। বুঝছো কিনা বলো, একটু দ্রুত বলো তো, যদি না বুঝে থাকো একটু বলো, আমরা ক্লাস শেষ করে দিব, এখন শেষ করে দিব। একটু দ্রুত বলেন, যদি বুঝে থাকেন হ্যাঁ বলেন, না বুঝে থাকলে না, আমি ইনশাল্লাহ আবার বুঝিয়ে দিব। এতক্ষণ যা পড়লাম যদি আমরা একটু বুঝেন, একটু রেসপন্স করেন যে বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে বলেন বুঝি নাই, কোন বিষয়টা বুঝে নাই সেটা আমাকে বলে আমি বুঝাই দিব। রোমানা সুলতানা বসছি স্যার। ওকে রোমানা, থ্যাংক ইউ। তাহলে আমরা আগামী ক্লাসে, আজকে আমাদের আরো কিছু টপিক বাকি আছে, এগুলো আমরা আজকে শেষ করবো না, প্রচন্ড গরম পড়তেছে। তারা তার মধ্যে আমাদের স্যার 2 নাম্বারটা আর একটু বুঝাই দেন। প্রভা 2 নাম্বারটা কোনটা? আচ্ছা আচ্ছা, 2 নাম্বার মানে এটা আমরা বলতেছি, দেখেন 2 নাম্বার কি বলতেছে, 2 নাম্বার বলতেছে বহু কারণ ব্যর্থ হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণযোগ্য নয়, কিন্তু বহু কারণ সমন্বয় ব্যর্থ হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে গ্রহণযোগ্য। দেখো আমরা যে বলতেছি অক্সিজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু কি, পানি। এটা একটা বহু কারণ সমন্বয়ের উদাহরণ, অক্সিজেন প্লাস হাইড্রোজেন মিলে কি হয়, পানি উৎপন্ন করে। তাহলে এটা গ্রহণযোগ্য, বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে। কিন্তু বহু কারণ সমন্বয়ে আমরা বলছি মৃত্যু একটা কার্য, এটা বিভিন্ন কারণে সংঘটিত হয়, এটা বিজ্ঞানী তো প্রমাণিত হয় নাই, এটা গ্রহণযোগ্য না। অক্সিজেন প্লাস যে হাইড্রোজেন দুটা মিলে যে পানি উৎপন্ন হয়, এটা গ্রহণযোগ্য, এটা বৈজ্ঞানিক দিক দিয়ে ইতিমধ্যে আমাদের কাছে কি হয়েছে, প্রমাণিত হয়েছে। সেজন্য বহু কারণ সমন্বয়বাদ বৈজ্ঞানিক দিক দিয়ে গ্রহণযোগ্য, বহু কারণবাদ বৈজ্ঞানিক দিক দিয়ে কি না, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকে শেষ করব, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের পর থেকে শুরু করব। আমাদের আরো কিছু স্লাইড বাকি ছিল, কিন্তু আসলে আমাদের এখানে কারেন্ট না থাকার কারণে খুবই অবস্থা খারাপ। তাহলে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে? প্রভা বুঝছেন কিনা বলেন, বুঝে থাকেন। আমাদের আজকের ক্লাস এখানে শেষ করি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে যে সিকিউ আছে প্লাস বাকি যে টপিক গুলো আছে বাকি, সেগুলো আমরা কি করবো, আলোচনা করবো। প্রভা একটু বুঝছেন কিনা বলেন, যদি না বুঝে থাকেন আবার বুঝিয়ে দিই, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। ওকে প্রভা, থ্যাংক ইউ। যারা কষ্ট করে এতক্ষণ ক্লাস করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।